ডেইলি সিটিজেন ভয়েস লাইভে সবাইকে স্বাগতম। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আমানুল্লাহ আমান। আপনারা ইতোমধ্যে জেনেছেন 12ই ফেব্রুয়ারি, এবছরের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের বাজনা বেজেছে এবং আরও একটি বিষয় এবার নতুনভাবে যুক্ত হচ্ছে, সেটি হচ্ছে গণভোট। একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে এবং এই গণভোট ও নির্বাচন নিয়ে ভোটের গাড়ি যাচ্ছে জেলায় জেলায়। বিশেষ করে গণভোটকে গুরুত্ব দিয়ে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। গত বছরের 22 ডিসেম্বর থেকে এই যাত্রা শুরু হয়েছে, জেলায় জেলায় এই গাড়ি যাচ্ছে এবং গণভোট নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা দিচ্ছে সরকার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী নগরীর সিএনবি মোড় এলাকায়। এখানে এসেছে এই ভোটের গাড়ি এবং গণভোট নিয়ে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আপনারা যেটি দেখছেন, জনমত বাক্স রাখা হয়েছে এখানে। আজ সন্ধ্যা 6টার দিকে এটির উদ্বোধন করা হয়। রাজশাহী বিভাগে আজকে থেকেই শুরু হয়েছে। আজ সকালে নাটোরে প্রথমে এই ভোটের গাড়ি যায়, এরপর রাজশাহীতে সন্ধ্যা 6টায় এই আয়োজন শুরু হয় এবং এখানে সিগনেচার বক্স রাখা রয়েছে। সিগনেচার করছেন বিভিন্ন পেশার মানুষজন, তারা তাদের মন্তব্য মতামত লিখছেন গণভোটের ব্যাপারে। আগামীর বাংলাদেশকে তারা কিভাবে দেখতে চান এই বিষয়গুলো নিয়ে, ভারতীয় আধিপত্যবাদের বিষয়ে, নতুন বাংলাদেশ নিয়ে গণমানুষের আকাঙ্ক্ষা ইত্যাদি বিষয় নিয়ে তারা তাদের মতামতগুলো এই সিগনেচারে এখানে তারা লিখছেন। একই সঙ্গে তারা চিরকুটে জনমত বাক্সে লিখছেন এবং আমরা যেটি জানতে পেরেছি, এই বার্তাগুলো বা মানুষ যা বলছে, দেশের জনগণ যা বলছে, এই কথাগুলো চিঠি আকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছে দেওয়া হবে এবং তিনি এগুলো দেখবেন, এমনটা আমাদেরকে জানানো হয়েছে। দর্শক, আপনারা এর আগে যেমনটা জেনেছেন, আগামী 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ওই একই দিনে যে গণভোট অনুষ্ঠিত হবে, এ বিষয়টি নিয়ে মানুষের মাঝে কৌতূহল যেমন রয়েছে, তেমনই সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনাদের যদি জানিয়ে রাখি, এখানে যে 4টি বিষয়ের উপরে একটি প্রশ্ন থাকবে গণভোটে, হ্যাঁ না ভোট প্রদানের সুযোগ থাকবে। এর মধ্যে প্রথম বিষয় হচ্ছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। দ্বিতীয় বিষয় থাকবে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে। তৃতীয় বিষয় যেটি থাকবে, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। এছাড়াও সেই গণভোটের চতুর্থ বিষয় যেটি থাকবে, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এর আলোকে মূলত যেটি প্রশ্ন থাকবে সেটি হচ্ছে, আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন? 2টি অপশন থাকবে, হ্যাঁ অথবা না। প্রত্যেকটি নাগরিক তাদের নিজস্ব মতামত ব্যক্ত করতে পারবেন, হ্যাঁ অথবা না, এবং সেটি নিয়েই সরকারের পক্ষ থেকে উদ্যোগ, এই আয়োজন। জেলায় জেলায় এই ভোটের গাড়ি যাচ্ছে এবং রাজশাহীতে আজকে এসেছে, সন্ধ্যা 6টা থেকে এই আয়োজন শুরু হয়েছে। এখানে সাধারণ মানুষ রয়েছেন, তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এই ডকুমেন্টারিগুলো দেখছেন, ভোটের গাড়ির সামনে এসে তাদের মতামত ব্যক্ত করছেন। আমরা যদি আপনাদের তাদের কথা শোনানোর চেষ্টা করি, আপনারা এখানে এসেছেন, সরকার যে উদ্যোগ নিয়েছে, গণভোট এবার হচ্ছে, কি বলবেন এই আয়োজনকে আপনারা কিভাবে দেখছেন? আমি ধরেন বলতে গেলে একটা কথাই, যে আমরা শান্তি চাই, রক্ত চাই না। অনেক রক্ত হচ্ছে, যেই আসছে সেই রক্ত নিয়েছে। কারণ আমরাও স্লোগান দিয়েছি, রক্ত দিয়েছি, রক্তের বদলে রক্ত নেব। এই যে রক্ত দিচ্ছে, দিচ্ছে নিয়ে গেছে ওরা, যেই আসুক।
এই থ্যাংক ইউ আর ওকে। আচ্ছা, একটু আপনার কাছে আপনার সাথে কথা বলি। ভোট ভোট দিতে তো নিশ্চয় যাবেন, কি ভোট দিবেন, কোন প্রতীকে ভোট দিবেন, আর গণভোটে হ্যাঁ দিবেন না দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, সেটা জানতে চাই না। বাট একজন নাগরিক হিসেবে, সচেতন মানুষ হিসেবে কোথায় ভোট দেওয়াটা যৌক্তিক হবে বলে মনে করছেন? বলো, কথা বলো। ওটাকে কি করে বলবো আমি, হ্যাঁ নাকি কাকে না? দিলে ভালো হয়? হ্যাঁ নাকি না? গণভোটে হ্যাঁ দেওয়া ভালো হবে না না দেওয়া ভালো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার না দেওয়াই ভালো মনে হয়। এটার কারণ কি? সংস্কারের বিষয়ে যে 4টা বিষয় আছে হ্যাঁ, একটা না দেওয়া আমার মানে এটাই আমি জানি, না দেওয়াই ভালো মনে হয়। হ্যাঁ না, কারণটা কি বলতে পারবেন? কারণ বহুত আছে, কোন কোন কারণ বলবো? বলেন একটু, আমরা শুনতেই চাই, আপনার কথা শুনতে চাই। কারণ আছেন তো, বহুত কারণ আছে, কি কারণ বলবো এখন, কোনটা বলবো, কোনটা দিয়ে বোঝাবো তোমাকে? কয়েকটা বলেন। হ্যাঁ, অবশ্যই আছে, মতামত আছে কি না আছে, এটা তো না বলা সম্ভব। ধন্যবাদ। ঠিক আছে। দর্শক, একজন রিক্সা চালক আছেন এই স্ক্রিনের সামনে, তিনি দেখছেন ভোট 12ই ফেব্রুয়ারি, যাবেন নিশ্চয়ই ভোট দিতে? অবশ্যই ভোট দিতে তো যাবোই। ভোটের বাজনা জেলায় জেলায় বাজছে, নির্বাচনী প্রচারণাও অনেকটা শুরু হয়েছিল। দেশের নাগরিক হয়েছি, ভোট তো দিতেই হবে। কেমন লাগছে, নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে? এখন ইনশাল্লাহ ভালো হতে পারে। এবার কোনো ঝামেলা নাই, ঝোড় ঝামেলা নাই, গন্ডগোল নাই, মারামারি নাই, দেশের শয়তানরা সব পালিয়ে গেছে নাই। ভোট এবার ইনশাল্লাহ ভালো হবে, কামনা করি যে ভালো হোক। গণভোটে তো অবশ্যই মতামত দিবেন, সংস্কারের পক্ষে থাকা দরকার না বিপক্ষে থাকা দরকার, কি মনে হয়? ভালোর পক্ষে থাকবো, বিপক্ষে থাকবো কেন? ভালোর পক্ষে থাকবো, আমরা কর্ম করি, খাটি খাই, যেটা ভালো লাগবে সেটা করবো। দর্শক, আপনারা শুনছেন সাধারণ মানুষজন তাদের কথাবার্তা বলছেন, আরও এখানে উপস্থিত রয়েছেন। আমরা যদি তরুণ ভোটার যারা ইয়াং জেনারেশন এবার প্রথম ভোট দেবেন, আমরা যদি তাদের সাথে কথা বলার চেষ্টা করি, আমাদের সাথে একজন তরুণ ভোটার যুক্ত হয়েছেন। আচ্ছা, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণভোটে হ্যাঁ অথবা নায়ের অপশান থাকবে, কি ভোট দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, হ্যাঁ নাকি না। কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে হ্যাঁ এর পক্ষে অবস্থান নেওয়া উচিত নাকি না এর পক্ষে অবস্থান নেওয়া উচিত, কি মনে করেন? আমি ব্যক্তিগতভাবে হায়ের পক্ষে। এর কারণ হচ্ছে, আমরা বিগত দিনে যে দেশ দেখেছি, যে রাষ্ট্র যদি সংস্কার না হয়, যে সংবিধানের আদালতে 3টি নির্বাচন হয়ে গেছে, সে নির্বাচন আসলে নির্বাচনের নামে জালিয়াতি ছিল এবং পাতানো ছিল, যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষা কোনো প্রতিফলন ঘটেনি। এবং আগামী দিনে যদি সংস্কার না হয়, জুলাই যে অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান, যে জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, কৃষক শ্রমিক জনতা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, এই দেশের আমূল একটি পরিবর্তন। এই পরিবর্তন যদি না হয়, ফ্যাসিবাদ পূর্বেরই যদি মতো থাকা যায়, তাহলে কি আমাদের এই পরিবর্তনের কোনো ফলশ্রুতি পাবো না। আর হ্যাঁ, এজন্যই দরকার যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের একটি যৌক্তিক স্বীকৃতি দরকার। এই আন্দোলনের যারা সৈনিক ছিল তাদের একটা স্বীকৃতি দরকার, যে তারা যে আন্দোলন করেছে, আন্দোলনে যে হতাহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির জন্যই আমাদের সংস্কার দরকার, এবং হায়ের পক্ষে আমি অবস্থান নিচ্ছি। দর্শক, একজন তরুণ ভোটার, তিনি এবার প্রথম ভোট দিবেন বলছিলেন, তো তিনি যেটি বলছিলেন যে তিনি হায়ের পক্ষে এবং সেই পক্ষে তার যৌক্তিকতা তুলে ধরছিলেন। আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে গণভোট এবং সংসদ নির্বাচন উপলক্ষে, এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিগত সময়ে দেখেছি যে ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে ভোটকে একপ্রেক্ষিক করা হয়েছে, বাট আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এটাই জানাতে চাই যে আপনারা এমন একটি সুষ্ঠু নির্বাচন দিন যারা অন্তত ইন্ডিয়ার দাসত্ব দালালি করবে না ইনশাল্লাহ। আমরা চাচ্ছি যে আমরা বাংলাদেশপন্থী হইতে, আমরা না ইন্ডিয়াপন্থী না পাকিস্তানপন্থী, আমরা হচ্ছে বাংলাদেশপন্থী। এখন আপনার প্রশ্নে যদি আমি আসি, যে ভোট একটি চমৎকার কার্যকরী একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। সো এই ভোটটা আমাদের তাকেই দেওয়া উচিত যিনি এই সমাজকে, এই দেশকে, রাষ্ট্রকে
উন্নত করবে। পরিবর্তন হয় দুইভাবে, ভালোভাবেও হয় খারাপভাবেও হয়, তবে যে ভালোভাবে পরিবর্তন করবে আমরা তাকেই চাচ্ছি। দর্শক, আপনারা যেটি দেখছেন রাজশাহী নগরীর সিএনবি মোড় এলাকায়, এখানে ভোটের গাড়ি এসেছে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলায় জেলায় এই ভোটের গাড়ি যাচ্ছে এবং দুটি বিষয় এখানে তারা তৈরি করেছে। একটি সিগনেচার ব্যানার রেখেছে এবং এখানে মতামত দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একই সাথে জনমত বাক্স রাখা হয়েছে, সেখানে চিরকুট লিখে জমা দেওয়া হচ্ছে এবং এখানকার যারা কর্মকর্তা রয়েছেন এবং দায়িত্বে রয়েছেন তারা বলছেন এগুলো পৌঁছে দেওয়া হবে প্রধান উপদেষ্টার কাছে। দর্শক, এখানে আপনাদের আরও জানিয়ে রাখি, আমরা এখানে এসে কথা বলেছি যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে এবং দর্শক, একজন নতুন ভোটার তিনি যেটি লিখেছেন এবং যেটি দেখাচ্ছেন, প্লিজ দেশটাকে পুনরায় ইন্ডিয়ার কাছে বেচেন না। অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি একটি সাহসী বাক্য লিখেছেন, তিনি সেটি প্রদর্শন করছিলেন এবং আপনাদের জানাচ্ছিলাম যেটি এই চিরকুটগুলো এবং এই মতামতগুলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছে দেওয়া হবে এবং তিনি এগুলো দেখবেন, খামে করে তার কাছে পৌঁছানো হবে বলে আমরা জানতে পেরেছি এবং তারা মতামত লিখে এখানে ফেলছেন। দর্শক, এখানে যে ডকুমেন্টারিগুলো প্রদর্শন করা হচ্ছে এর মধ্যে রয়েছে শহীদ আবরার ফাহাদ হত্যার বিষয়ে এবং তার সাহসী লেখনির বিষয়ে ডকুমেন্টারি, যেটি ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং যেটি ওই সময়ে চাউর উঠে যে তিনি প্রথম শহীদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এছাড়াও ঢাকা এবং চট্টগ্রামের ভাষায় থিম সং বাজানো হচ্ছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণও চলছে এই ভোটের গাড়ির এই আয়োজনে। এছাড়াও আলোচিত সীমান্ত হত্যা, ফেলানি যে কাঁটাতারে ঝুলেছিল সেই দৃশ্য এবং ফুটেজও দেখানো হচ্ছে এই ডকুমেন্টারিতে। একই সঙ্গে প্রবাসীরা কিভাবে ভোট প্রদান করবেন, পোস্টাল ভোট, সেই চিত্রও এখানে প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও 24-এর গণ অভ্যুত্থানে যে শহীদ হয়েছিলেন, যারা আন্দোলন করেছিলেন, আহত হয়েছিলেন, বিশেষ করে যাত্রাবাড়িতে গুলিতে আহত মাহবুবের দৃশ্য দেখানো হচ্ছে আজকের এই ভোটের গাড়িতে। দর্শক, এই বিষয়গুলো প্রদর্শন করছে এবং এই আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আমরা যেটি জানতে পেরেছি, রাজশাহী বিভাগে আজ শুরু হয়েছে নাটোরে এই আয়োজনের মধ্য দিয়ে, এখন সন্ধ্যায় রাজশাহীতে, আগামীকাল নওগাঁয় যাবে এই ভোটের গাড়ি এবং সেখানেও এই আয়োজন চলবে। তরুণ ভোটাররা বেশ উচ্ছ্বসিত এবং উৎসুক জনতা এখানে এসে দেখছেন, ভোটাররা তাদের মতামত লিখছেন এবং এই মতামতগুলো, চিরকুটগুলো প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, গণভোটের বিষয়ে যদি আপনাদেরকে জানিয়ে দেই, বাংলাদেশ 1971 সালের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জন করে। সেই স্বাধীনতার পর থেকে মোট 3 বার এ পর্যন্ত গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং প্রথমবার যে গণভোট হয়েছিল 1977 সালের 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই গণভোটের আয়োজন করেছিলেন এবং তার শাসন কাজের বৈধতা যাচাইয়ের জন্যই সেই গণভোটের আয়োজন করা হয়েছিল। সেটি ছিল প্রথমবারের মতো এই দেশে কোনো গণভোট। এরপর দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল 1985 সালের 21শে মার্চ। তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ সেই গণভোটের আয়োজন করেছিলেন তার ক্ষমতার বৈধতা যাচাইয়ের জন্য। এছাড়াও 1990 সালের 6 ডিসেম্বর হুসাইন মোহাম্মদ এরশাদের পদত্যাগের পর পঞ্চম সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছিল এবং 16 বছরের রাষ্ট্রপতি শাসিত শাসন থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠার জন্য 1991 সালের 6 আগস্ট সংসদে বিল পাস হয় এবং সংবিধানে দ্বাদশ সংশোধনীর ওই বিলে রাষ্ট্রপতি সম্মতি দেবেন কিনা তা নির্ধারণে ওই বছরের 15 সেপ্টেম্বর তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল। আর এবার যেটি গণভোট হতে যাচ্ছে এটি চতুর্থ গণভোট।
দর্শক, সেই গণভোটের গাড়ি যাচ্ছে জেলায় জেলায়। আপনারা দেখছেন যে মানুষ মতামত লিখছে এবং জনমত বাক্সে তাদের মতামতগুলো ফেলছে, এবং এই জমা হওয়া মতামতগুলো পৌঁছে দেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গণভোটে যদি সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হয়, সেক্ষেত্রে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে এবং 180 কার্যদিবসের মধ্যে ওই পরিষদের প্রথম বৈঠক যখন হবে, 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করা হবে। আর এই সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার 30 কার্যদিবসের মধ্যেই সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে, যার মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত এটির মেয়াদ থাকবে। দর্শক, এই গণভোট নিয়ে যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজন করেছে, জেলায় জেলায় তাদের এই গাড়ি যাচ্ছে এবং জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। সেই প্রচারণায় সাধারণ মানুষজন শরিক হয়েছেন এবং তারা বর্তমানে রাজশাহী নগরীর সিএনবি মোড়ে এসে এই ডকুমেন্টারিগুলো দেখছেন এবং তাদের মতামত ব্যক্ত করছেন। আমি কথা বলেছি আয়োজকদের সঙ্গে, তারা এটির কারণ বা উদ্দেশ্য সম্পর্কে যেটি বলছেন, মানুষকে ভোট প্রদানে এবং গণভোটের ব্যাপারে সচেতন করা এবং উৎসাহ প্রদান করা, যাতে করে সরকারের যে মেসেজ এবং যে বড় একটা উদ্যোগ আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই গণভোট, এই সিদ্ধান্ত এবং এই গণভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় এবং মানুষ যাতে বুঝতে পারে, জানতে পারে এবং সে অনুযায়ী সঠিক মতামতটাই ভেবেচিন্তে দিতে পারে, এমনটাই তারা বলছেন। দর্শক, এই ছিল ভোটের গাড়ি নিয়ে সর্বশেষ খবর। সব ধরনের সংবাদ জানতে ডেইলি সিটিজেন ভয়েসের সঙ্গে থাকুন।